বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সোসাইটি, ফাউন্ডেশন বা ট্রাস্ট এগুলি হচ্ছে এনজিও। এনজিও হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এই সংস্থা সম্পূর্ণ নন প্রফিটেবল এবং নন পলিটিক্যাল, অর্থাৎ এটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং অলাভজনক সংস্থা। তো এনজিও করার মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের, রাষ্ট্রের, সমাজের উন্নয়ন করা, জনগণকে সচেতন করা। সেটা স্বাস্থ্য সম্পর্কে হতে পারে, মাদকের বিরুদ্ধে হতে পারে, লেখাপড়া সংক্রান্ত হতে পারে, পরিবেশ পরিচ্ছন্ন রাখার ব্যাপারে হতে পারে, রাস্তাঘাট উন্নয়নের ব্যাপারটি হতে পারে। অর্থাৎ জনগণের জন্য হিতকর, জনগণের উপকারে আসে, সমাজের উপকারে আসে, এরকম কাজগুলো এনজিওর মাধ্যমে করা হয়ে থাকে। আপনারা যদি ধরে নেন যে একটা এনজিও করে আপনি বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে চাঁদা আদায় করে ডোনেশন নিয়ে আপনি নিজেই লাভবান হবেন, আপনি নিজের পকেট ভারী করবেন, তাহলে আমার মনে হয় এনজিও না করাটাই ভালো। কারণ এনজিওর মূল সত্য হচ্ছে জনসেবা করা। তো জনসেবা করতে হলে যদি সেটা একটি এনজিওর আওতায় আপনি করতে চান, যদি আপনারা একটি সোসাইটি বা ফাউন্ডেশন করতে চান, তাহলে আপনাদেরকে রেজিস্ট্রেশনের জন্য যখন অ্যাপ্লাই করবেন তার পূর্বে সমাজসেবামূলক কাজগুলো আপনাদেরকে করে দেখাতে হবে যে হ্যাঁ, আমরা এই নামের আন্ডারে সমাজসেবামূলক কর্মকাণ্ড করে যাচ্ছি দীর্ঘদিন ধরে। যদি আপনি মনে করেন যে একটি এনজিও নিবন্ধন করে আপনি দাতা সংস্থার কাছ থেকে বিভিন্ন ধরনের ফেসিলিটিস ভোগ করবেন, আর্থিকভাবে লাভবান হবেন, তাহলে আমার মনে হয় এনজিও নিবন্ধন করতে না যাওয়াটাই ভালো হবে। এনজিও সত্যিকার অর্থে জনসেবামূলক একটি প্রতিষ্ঠান। জনগণের সেবা করবেন, সেটা স্বাস্থ্যের পক্ষে সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করা, গাছপালা লাগানো, এলাকা পরিচ্ছন্ন রাখা, যারা মাদকের দিকে ঝুঁকে গেছে তরুণ সমাজ, তাদেরকে মাদকের কুফল সম্পর্কে অবহিত করা এবং মাদক থেকে তাদেরকে ফিরিয়ে আনা, এইসব সচেতনতামূলক কাজগুলো মূলত এনজিওর কাজ। তো এখন সেগুলো বাদ দিয়ে যদি আপনি নিজে লাভবান হতে চেষ্টা করেন, তাহলে কিন্তু এনজিও আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না। কারণ বর্তমানে একটা এনজিও রেজিস্ট্রেশনের জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন, অনেকেই ভাবে যে না, আমি আগে রেজিস্ট্রেশন করব, তারপর আমি সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করব বা শুরু করব। কিন্তু না, যদি আপনি কোনো ধরনের সামাজিক কর্মকাণ্ড দৃশ্যমান নেই, তারপরেও আপনি রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছেন, সেই ক্ষেত্রে আপনার নিবন্ধনটি হবে না। কারণ যে 7 জন মেম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশনের জন্য আবেদন করবেন, সেই 7 জন মেম্বারের বিষয়ে গোয়েন্দা সংস্থা, আমরা যেটাকে এনএসআই বলে থাকি, তারা খোঁজ খবর নেবেন এবং তারা বেশ ভালোভাবেই খোঁজ খবর নেবেন। প্রত্যেকটা ব্যক্তির সম্পর্কে তারা খোঁজ খবর নিয়ে একটি ডাটাবেস তৈরি করবেন প্রত্যেকের নামে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরে, আপনার সংস্থাটির পক্ষে যদি কোনো কর্মকাণ্ড পরিলক্ষিত না হয়, গোয়েন্দারা ভেরিফিকেশন করতে আপনার অফিসে যখন যাবে, তখন যদি সেখানে গিয়ে দৃশ্যমান কিছু তাদের চোখে না পড়ে, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানটির শুধুমাত্র একটা অফিস আছে এবং তার সামনে একটি সাইনবোর্ড ঝুলিয়ে রেখেছেন, শুধু এতটুকুই আছে, আর কিছু নেই, সামাজিক কর্মকাণ্ড বলতে যা বোঝায় তার কিছুই গোয়েন্দাদের নজরে যদি না আসে, তাহলে তারা রিপোর্টটি ভালো দিবে না। সেই ক্ষেত্রে আপনি
রেজিস্ট্রেশনের জন্য যে আবেদনটি আপনি করেছেন সেটি কোনোভাবেই নিবন্ধিত হবে না। এই ক্ষেত্রে আপনি আর্থিকভাবে লোকসানের মুখোমুখি হবেন, কারণ একটি এনজিও নিবন্ধন করতে গেলে এটার নামের যে ছাড়পত্র তার জন্য আপনাকে 1150 টাকা ফি দিতে হবে। তারপর যখন গঠনতন্ত্র তৈরি করে যখন রেজিস্ট্রেশনের জন্য যাবেন তখন সেখানে আপনাকে 13,248 টাকা গভর্নমেন্টের ফি পরিশোধ করতে হবে। তো ধরুন সর্বমোট 15,000 টাকা শুধুমাত্র গভর্নমেন্টকেই আপনাকে পরিশোধ করতে হবে। তো এগুলো ছাড়া আরও অনেকগুলো খরচ আছে, যেমন গঠনতন্ত্র তৈরি করা, সেগুলো রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করা, তারপর আমাদের মতো যারা এই কাজটি আপনাকে করে দেবে বা করতে সহায়তা করবে তাদের একটা লিগ্যাল ফি অবশ্যই আপনাদেরকে দিতে হবে। এগুলি সব কিছু মিলিয়ে আপনাকে মোটামুটি একটা বড় ধরনের অ্যামাউন্ট আপনাকে ব্যয় করতে হবে। তো যদি আপনার রেজিস্ট্রেশনটা কোনো কারণে না হয় তাহলে এই টাকাগুলো আপনি আর ফেরত পাবেন না। এই জন্য আপনি যখনই রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করবেন, কোনো সোসাইটি, ফাউন্ডেশন বা ট্রাস্ট, এই তিনটা মূলত একই। আপনি যেটিই করেন আপনার নামের সাথে যেটা সবচেয়ে সুন্দরভাবে ম্যাচিং হয় আপনি সেটাই ব্যবহার করেন। যদি আপনার প্রতিষ্ঠানের নামের সাথে সোসাইটি যোগ করলে সুন্দর দেখায় আপনি সেটা যোগ করবেন, আর যদি দেখেন যে না ফাউন্ডেশন বা ট্রাস্ট যোগ করলে সুন্দর দেখা যায়, দেখতেও সুন্দর হয় বা উচ্চারণে সুন্দর হয়, সেক্ষেত্রে আপনি সোসাইটি, ফাউন্ডেশন বা ট্রাস্ট যেটা ভালো ম্যাচিং হয় আপনি সেটি ব্যবহার করতে পারেন আপনার সংস্থার নামের শেষে। তো সেটি যদি আপনি ট্রাস্ট করেন তাহলে অবশ্যই নামের ছাড়পত্র নেওয়ার পর ট্রাস্টের নামে একটি স্থায়ী সম্পত্তি রেজিস্ট্রেশন করে দিতে হবে। আপনি যখন রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করবেন ট্রাস্ট, তখন অবশ্যই ট্রাস্টের নামে যে রেজিস্ট্রেশন কৃত জমি আপনি দিয়েছেন সেটির দলিল শো করতে হবে। যদি শো করতে না পারেন তাহলে সেটি সেখানেই রিজেক্ট হয়ে যাবে। আর যদি আপনি সোসাইটি বা ফাউন্ডেশন ইউজ করেন নামের সাথে তাহলে আপনাকে কোনো ধরনের জমি বা কোনো স্থায়ী সম্পত্তি এর নামে রেজিস্ট্রেশন করে দিতে হবে না। সোসাইটি, ফাউন্ডেশন বা ট্রাস্ট এই তিনটির কর্মকাণ্ড একই। এগুলোর গঠনতন্ত্র এবং সোসাইটি অ্যাক্ট, যেটা একটি অ্যাক্টের আওতায় এই তিনটি রেজিস্ট্রেশন হয়। তো যেটি আপনি সুবিধাজনক মনে করেন আপনি সেটি রেজিস্ট্রেশন করতে পারেন। এগুলোর কার্যপ্রণালী, গভর্নমেন্টের ফি, নিবন্ধন খরচ সব কিছু একই, কোনো ধরনের ব্যতিক্রম নেই। শুধুমাত্র কেউ ট্রাস্ট ইউজ করে, কেউ সোসাইটি বা কেউ নামের শেষে ফাউন্ডেশন ইউজ করে। আপনার যেটি ভালো লাগে আপনি সেটিই করবেন, কোনো সমস্যা নেই। যাই হোক, এবার আমরা আসি আসল কথায়, যেটি আমি বলেছি যে যদি আপনার সামাজিক কর্মকাণ্ড পরিচালিত না হয়ে থাকে তাহলে আপনি আগে কিছু দৃশ্যমান সমাজসেবামূলক কর্মকাণ্ড করেন। এগুলো করার পর যদি আপনি মনে করেন যে হ্যাঁ এবার আমার দৃশ্যমান কিছু কর্মকাণ্ড হয়েছে, আমি এবার যদি অ্যাপ্লাই করি তাহলে গোয়েন্দারা ভেরিফিকেশনে আসলে তারা কিছু একটা সন্তোষজনক কিছু একটা দেখতে পারবে, তখন আপনারা রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো বিষয়টা যেহেতু আপনাদের জন্য একটু কঠিনই হবে, কারণ এখানে সোসাইটি অ্যাক্ট আপনাকে ফলো করতে হবে এবং সেইভাবেই গঠনতন্ত্র তৈরি করে আপনাকে ফাইনাল রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের সহযোগিতা নিতে পারেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ। আর যদি আপনারা এটা মনে করেন যে না আমরা আগে নিবন্ধন করব তারপর আমরা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করব, সেই ক্ষেত্রে আপনার রিপোর্ট অর্থাৎ গোয়েন্দা সংস্থা ভেরিফিকেশন করে যে রিপোর্টটি দিবে সেটি নেগেটিভ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তারপর যাদেরকে মেম্বার হিসেবে নেবেন, এক্সিকিউটিভ মেম্বারের যে যারা থাকবে তাদের নামে যদি কোনো মামলা মোকদ্দমা থাকে বা তারা যদি কোনো ধান্দাবাজ, চাঁদাবাজ, সমাজের শত্রু, মাদক কারবারি, স্মাগলার বা যাদের নামে কোনো চুরি ডাকাতি বা অন্য কোনো দস্যুপনার মামলা মোকদ্দমা আছে, তাহলে এসব লোকদেরকে
এনজিওতে মেম্বার হিসেবে না নেওয়াটাই আপনাদের জন্য বেটার হবে। কারণ যাদেরকে মেম্বার হিসেবে নেবেন তাদের বিষয়ে গোয়েন্দারা দুটি তদন্ত করবে। একটি প্রকাশ্যে করবে, তারা আপনাদের অফিসে যাবে, আপনাদের সাথে কথাবার্তা বলবে, আপনাদের কি কি সেটআপ আছে সেগুলো তারা দেখবে এবং রিপোর্ট করবে। আর দ্বিতীয় একটি তদন্ত হবে গোপনে, সেটা আপনারা জানতে পারবেন না, সেটি তারা গোপনে করবে এবং রিপোর্ট দিবে। তো এই দুটি রিপোর্ট একসাথে করে তৃতীয় একটি চূড়ান্ত রিপোর্ট তৈরি হবে এবং সেটির উপরেই মূলত নির্ভর করবে যে আপনার এনজিওটি রেজিস্ট্রেশন হবে কি হবে না। যদি রিপোর্ট ওকে হয় তাহলে রেজিস্ট্রেশন হবে, আর নেগেটিভ হলে সেটা তো বুঝতেই পারছেন সেটা বাতিল হয়ে যাবে। আর যদি একবার বাতিল হয় তাহলে সেটাকে পুনরুজ্জীবিত করার কোনো স্কোপ নেই, সেটি সেখানেই শেষ। এই জন্য অবশ্যই আপনাদেরকে সোসাইটি, ফাউন্ডেশন বা ট্রাস্ট যদি আপনারা এনজিও হিসেবে নিবন্ধন করতে চান তাহলে অবশ্যই সামাজিক কর্মকাণ্ড শুরু করে দেন এবং তারপর আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা সহযোগিতা করব আপনাদেরকে। এছাড়া আপনারা সম্পূর্ণ নতুন অবস্থায় সোসাইটি বা ফাউন্ডেশন বা ট্রাস্ট এনজিও আকারে নিবন্ধনের জন্য আমাদের কাছে না আসাটাই ভালো, কারণ সেই ক্ষেত্রে নিবন্ধন হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। সেই জন্য এটি অ্যাভয়েড করাই ভালো। তাই সামাজিক কর্মকাণ্ড আপনারা শুরু করেন এবং তারপর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর সমাজসেবামূলক কর্মকাণ্ডগুলো কি সেটি আমি আগেও বলেছি। আপনারা আপনাদের এলাকাটি পরিচ্ছন্ন রাখতে পারেন আপনাদের সংগঠনের মাধ্যমে। আবার যারা মাদকের দিকে ঝুঁকে পড়েছে তরুণ সমাজ, তাদেরকে ফেরত আনার ব্যাপারে আপনারা তাদেরকে বোঝাতে পারেন, সচেতন করতে পারেন। যারা ভালো আছে তাদেরকে কুফল সম্পর্কে মাদকের তাদেরকে বোঝাতে পারেন। তারপর আপনার এলাকায় যেখানে পরিত্যক্ত রাস্তা আছে সেখানে রাস্তার দুপাশে গাছপালা রোপণ করতে পারেন এবং আপনার এলাকাটিকে সবুজায়ন করে ফেলতে পারেন। এছাড়া ঝরে পড়া শিশুদেরকে লেখাপড়া শেখাতে পারেন। তো এনজিও জন্য যখন আপনারা রেজিস্ট্রেশন করবেন তখন অবশ্যই আপনাদেরকে একটি অফিস নিতে হবে, সেখানে একটি লাইব্রেরি রাখতে পারেন। সেখানে বিভিন্ন ধরনের মনীষীদের বই, তারপর দৈনিক পত্রিকা এগুলো রাখতে পারেন, যাতে করে লোকজন সেখানে এসে এগুলো পড়তে পারে। তারপর আরও অনেকগুলো বিষয় রয়েছে, যেমন এলাকার বাল্য বিবাহ, এগুলোর বিরুদ্ধে জনগণকে সোচ্চার করা, জনগণকে বোঝানো, এসব কাজগুলো আপনারা সমাজ সেবা হিসেবে করতে পারেন। সমাজ সেবার কাজ মূলত এগুলোই, আমি যেগুলো আপনাদেরকে বলেছি এসব কাজগুলো করতে থাকেন। এরপর আপনারা রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করেন, আশা করি তখন আপনাদের নিবন্ধনটা হয়ে যাবে। তো সোসাইটি, ফাউন্ডেশন বা ট্রাস্ট নিবন্ধন যদি আপনারা করে ফেলতে পারেন, এরপর আপনাদেরকে এনজিও ব্যুরোতে যেতে হবে। এনজিও ব্যুরো আসলে কোনো এনজিওর রেজিস্ট্রেশন দেয় না, তারা মূলত রেজিস্টার্ডকৃত এনজিওগুলোকে দেখাশোনা করে এবং তাদেরকে তালিকাভুক্ত করে। এনজিও হিসেবে কাজ করার জন্য তারা একটি সার্টিফিকেট ইস্যু করে থাকে। আপনি যদি জয়েন্ট স্টক বা আরজেএসসি থেকে সোসাইটি, ফাউন্ডেশন বা ট্রাস্ট নিবন্ধন করতে পারেন, তখন এটি নিয়ে আপনি এনজিও ব্যুরোতে যোগাযোগ করবেন। এনজিও ব্যুরোতে গিয়ে বলবেন যে আমরা এটা সোসাইটি, ফাউন্ডেশন বা ট্রাস্ট জয়েন্ট স্টক থেকে বা আরজেএসসি থেকে নিবন্ধন করেছি, আমরা এখন এনজিও হিসেবে তালিকাভুক্ত হতে চাই। তখন এনজিও ব্যুরো আপনাদেরকে তালিকাভুক্ত করবেন এবং আপনারা তখন এনজিও হিসেবে পুরো মাত্রায় কার্যক্রম শুরু করতে পারেন। আর আপনারা যদি এনজিও ব্যুরো থেকে তালিকাভুক্ত না হন, তারপরেও আপনারা এলাকায় সমাজসেবামূলক কাজকর্ম আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এনজিওতে তালিকাভুক্ত হওয়ার মূল কারণ হচ্ছে যে যদি আপনারা দেশ বা বিদেশ থেকে কোনো ডোনেশন নিতে চান, সেই ক্ষেত্রে বিদেশি দাতা সংস্থা যারা আছে তারা এনজিও ব্যুরোর তালিকাভুক্ত না হলে তারা আপনাদেরকে ডোনেশন দিতে চাইবে না। সেই জন্য মূলত এনজিওতে তালিকাভুক্ত হওয়াটা ভালো, যদি আপনারা করতে পারেন সেটা আপনাদের জন্য অনেক ভালো হবে। যাই হোক, আশা করি আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।